কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। আপনি নিজে ছাদ বাগানে হাঁটছেন, চারপাশে সবুজ গাছপালা, ফলমূল, শাকসবজি আর মৃদু হাওয়া বইছে। মনে হচ্ছে না এটি গ্রামের চিত্র? কিন্তু না, এটি চট্টগ্রাম নগরীর সরাইপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের চৌধুরী ভিটেজের জনাব আরিফ আহমদ চৌধুরীর ছাদ বাগান। বরাবরের মতো আপনারা উপভোগ করছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন নগর কৃষি। আপনাদের ঘুরে দেখাবো আজকের এই ছাদ বাগানটি এবং জানাবো নগর কৃষির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আপনার বাগানটি ঘুরে দেখছিলাম। বেশ পরিচ্ছন্ন, ছিমছাম সাজানো একটা বাগান। বাগান সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। চলুন তাহলে ঘুরে দেখি আপনার এই সুন্দর বাগানটি। জি, আসেন। যেমন এখানে আমরা এটা বাঁধাকপি দেখছি। হ্যাঁ, বাঁধাকপি। এই যে এটা আবার গাছ, এই এটাকে কি বলে? ঢেঁড়স? ঢেঁড়স না, এটা হলো আপনার এই কাকরোল বলে না? জি জি। কাকরোল গাছ। এটা কিন্তু সহজে হয় না। হ্যাঁ, এটা অনেক কষ্ট করে যত্ন নিতে হয়। নিয়ে আনতে হয়। এটাকে আটি বলে। আটি সংগ্রহ করে পুরুষ গাছ, নারী গাছ, অনেক কষ্ট করছি। আজকে 3 বছর যাবত আমি এটা তোলার চেষ্টা করছি। বড় হয় আবার শেষ, আবার করছি। তো এটা আবার বিসমিল্লাহ আবার আজকে আসছে সুন্দর, মাশাআল্লাহ। আর এইগুলো হলো এগুলো তো আমাদের নতুন বীজ বপন চলছে আর কি। এখানে কিসের বীজ বপন করা হয়েছে? এগুলো এই পরের সিজনে আবার ধরেন বেগুন, তারপরে এই ঢেঁড়স, ওই গাছগুলো আবার উঠবে আর কি। প্রথম ইয়েতে চলে গেল বাঁধাকপি, ফুলকপি, আমরা শীতের সিজনটা শেষ করলাম। এখন আবার ঢেঁড়স, বেগুন, সিম, এই লাউ চলে যাবে। লাউর পরে আবার নতুন করে সিম আসবে। হ্যাঁ, সিজনের ইয়েগুলো একটার পর একটা করে নিবে। আমরা উপরে দেখছি মাচার মধ্যে আপনি সুন্দর করে বিভিন্ন রকমের এটা লাউ করেছি, শশা করেছি। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা অনেক লাউ পেয়েছি এবার। কিন্তু এটা শশার ফলন কেমন হয়েছে? শশা হয়েছে মাশাআল্লাহ, বেশ ভালো। হ্যাঁ, ড্রাগনের পাশাপাশি মাচাটা করে দিয়ে হালকার উপরে, আমরা খুব বেশি যে কষ্ট করেছি তা না, কিন্তু না, অল্প খরচের মধ্যে আমরা বেশ ভালো ফলন পেয়েছি। আচ্ছা, লাউটা কোন জাতের লাউ আপনারা এখানে চাষ করেছেন? দেশি, সব দেশি। আমাদের টোটাল অর্গানিক ফুড, টোটাল দেশি আইটেম। কোনো বিদেশি খুব একটা আমরা প্র্যাকটিস করি না। এই যে আপনি এখানে বাঁধাকপি, ফুলকপির চাষ করছেন, এগুলো চর্চাটা কিভাবে করেন আসলে, বা এটার যত্নটা কিভাবে মেনটেন করেন আপনি? যত্ন খুব বেশি নিতে হয় না। সকালে একটু সময় দিলে হয় আর বিকালে একটু সময় দিলেই হয়। খুব বেশি যে যত্ন নিতে হয় তা না। একবার মাটি গুছায় করে একবার রেডি করে দিলেই তারপরে শুধু পানি দেওয়াটাই কাজ। এটা ড্রাগন ফল। আমরা ওই ভার্টিক্যাল গার্ডেনিং করেছি, তার মাঝে মাঝে আবার ড্রাগনগুলো দিয়ে দিয়েছি, যাতে একসাথে আমাদের একটা হয়ে গেল, ব্যারিকেড হয়ে গেল। পাশাপাশি এটার জন্য যথেষ্ট একটা সাপোর্ট পাওয়া গেল। এই ড্রাগনটা কোনটা, যেটার ভিতরে সাদা পাই সেটা, নাকি যেটার ভিতরে লাল বেগুনি? লাল বেগুনিটা। এই শীতে ড্রাগন ফল পেয়েছেন? না, এবার আসেনি। এটা আগামী ইয়েতে, গতবার একটা হয়েছিল, এবার আশা করছি পাবো নেক্সট। আচ্ছা, ড্রাগন ফলটা আমরা কোন মাসে বেশি উৎপাদনটা ভালো হয়? ওটা আমি এখন বলতে পারবো না, এই জন্য যে আমি এখনো পরীক্ষামূলক জানি, আমার কাছে আসেনি এখনো। এই যে লাল টবগুলো দেখছি আমরা, আপনি সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন, এগুলো তো আসলে কি করার পরিকল্পনা? এটা আসলে ভার্টিক্যাল গার্ডেনিং। ইন্টারন্যাশনালি ছাদ বাগানের জন্য ভার্টিক্যাল গার্ডেনিংটাকে বেশি প্রেফার করে, এবং ছাদের উপর যেন ওয়েট না পড়ে, ছাদে যেন না হয়,
এই জন্য কোকোফিট দিয়ে দিয়ে আমরা এই ভার্টিক্যাল গার্ডেনিংটা করার চেষ্টা করেছি। হ্যাঁ, এখানে কি কি আমরা গাছ ওই লাগিয়েছেন? তাও শাক, হ্যাঁ, পুদিনা, তারপরে ওই ধনিয়া, হ্যাঁ, এই জিনিসগুলো, লেটুস, এই জিনিসগুলো এখানে খুব ভালো হয়। আচ্ছা, আমরা অধিকাংশ সময় দেখি যে অনেকে প্লাস্টিকের ব্যাগে করে মানে সংরক্ষণ করে সার অথবা গাছপালা রোপণ করে। আমরা এই ব্যাগটা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ আনকমন একটা ব্যাগ। এই ব্যাগটা সম্পর্কে যদি আপনি আমাদের এগুলো বলতেন। জিও ব্যাগ, এগুলোর ওয়েট নাই। ধরেন আমি যদি করি, ফিক্সড কোনো টব করি, তাহলে টবের একটা ওয়েট আছে। আবার আপনি পাশাপাশি দেখবেন আমরা ফলের র্যাক ব্যবহার করেছি, ফলের র্যাক এবং মাটির কাপড়ের ব্যাগ, যেগুলোর ওয়েট নাই, লেস ওয়েট। আমাদের মাটির সাথে কোকোফিট দেওয়া আছে, যে কারণে এটা এত ওয়েট না। যেটা ছাদের উপর সবাই ভয় পায় যে ছাদের উপরে ছাদ বাগান করতে হলে ছাদ ওয়েট হয়ে যাবে, ছাদ নষ্ট হয়ে যাবে, ছাদের থাকবে না। ওই জায়গাগুলো চিন্তা করে আমরা এই কাপড়ের ব্যাগগুলোর কথা। এটা কি পরিবেশ বান্ধব? এটা পরিবেশ বান্ধব। জিও ব্যাগের সাথে অন্যান্য পলি ব্যাগ বা যেসব ব্যাগ পাওয়া যায় বাজারে কেনা, সেগুলোর পার্থক্যটা আসলে কি? জিও ব্যাগটা সত্যিকার সত্যি কি, এটা পানিটা অনেকক্ষণ ধরে রাখে। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া এটা পরিবেশ বান্ধব। প্লাস্টিক কিন্তু ব্যবহার করলে ওটা পানি ভিতরে আটকায় যায়, গাছটা মারা যায়। কিন্তু এখানে পানিটা করবে, অতিরিক্ত যে পানিটা সেটা আবার সে অটোমেটিক কিন্তু ছেড়ে দেবে। হ্যাঁ, হয়ে যায়। পুরো ইয়েটাতে সে থাকবে, স্ট্রং থাকবে, গাছের স্ট্রং। এই যে দেখেন গাছগুলো অনেক স্ট্রং কিন্তু। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁধাকপি, তারপরে ড্রাগন, উপরে লাউ, এই বিভিন্ন রকমের শাকসবজিমূলক ফলের গাছ রয়েছে। ফুলের গাছ খুব কম দেখতে পাচ্ছি, এর কারণটা কি আসলে? না, ফুলের গাছও আছে। এই পাশটা হলো সবজি, এই পাশটা হলো ফল। আমি এই ড্রাগনটা দিয়ে একটা ছায়ার ব্যবস্থা করেছি, উপরে কদু গাছটা দিয়েও একটা ছায়ার ব্যবস্থা করেছি, যেখানে বীজগুলো হচ্ছে, ইয়েগুলো হচ্ছে, একসাথে আমার দুটো কাজ হচ্ছে। হ্যাঁ, পাশাপাশি ইয়েগুলো এক সিজনের পরে আরেক সিজন আমরা নিতে পারি। হ্যাঁ, এখন বাঁধাকপি আসলো, বাঁধাকপি উঠে যাবে, এর পরের নতুন সিজনে নতুন সবজি আবার চাষ হবে। মানে আপনারা হচ্ছে মৌসুম অনুযায়ী চাষ মৌসুম করেন? অনুযায়ী চাষ করে, রাইট। আমরা এখানে একটি পেঁপে গাছ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে নতুন লাগানো। এটার বয়স কত? এটার বয়স খুব বেশি না, 5-6 মাস হবে। আচ্ছা, এটা এই যে আগে এটার পাশে আরেকটাও গাছ ছিল অনেক বড়, ওখানেও আমরা এই 7-8 মাসের মাথায় অনেক পেঁপে পেয়েছি। এটা আগামী বছর এই যে ফুল চলে আসছে, চলে আসছে, এই ইয়েতে ইনশাআল্লাহ। পেঁপের ফল আসতে আনুমানিক কত সময় লাগে? এটা 3 থেকে 4 মাস সময় 3 থেকে 4 মাস। করে এই অবস্থা থেকে, আর 3 থেকে 4 মাসের মধ্যে এই ইয়েগুলো চলে আসবে। আচ্ছা, পেঁপে পেঁপেগুলো চলে আসবে। যখন আমরা নিয়ে ফেলি তখন কি গাছটা নষ্ট হয়ে যায়? যেহেতু আমরা ব্যাগের মধ্যে করেছি, তাই এটা এক সিজনেই দিতে পারে। হ্যাঁ, এটাতে আমরা ফার্দার পরে আমরা আবার নতুন গাছ উত্তোলন করি। পেঁপে গাছের নিচে বোধহয় ধনিয়া পাতা, তাই না? হ্যাঁ, এটা একটা ধনিয়া পাতা এমনি উঠেছে, রেখে দিয়েছি বীজের জন্য। আচ্ছা আচ্ছা, এখানে একটা বেগুন গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের সর্বশেষ বেগুন। এবার আমরা খুব একটা বেগুনের ফলন পাইনি। এর কারণটা কি হতে পারে? যত্নের অভাব নাকি অন্য কোনো কারণ? না, এবার বেশি ফোকাস করেছি আমরা সবজির দিকে, বেগুনের দিকে ফোকাস করতে পারিনি। ফুলকপি, বাঁধাকপি এগুলো নিয়ে আমরা ছিলাম। আমরা এই সিজনে আমরা আবার নতুন করে গাছ লাগিয়েছি, এই সিজনে আমরা আবার বেগুনের উপরে চেষ্টা করব। গত বছর কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো বেগুন পেয়েছি। আচ্ছা, এই যে বেগুন গাছের জন্য আপনারা কি সার ব্যবহার করেন এখানে? আমাদেরকে সবই আমাদের নিজেদের তৈরি সার। আমাদের আরেকটা আচ্ছা। প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্ট নিয়ে বলবো। মুরগি, কবুতর, হাঁস, ওখানে তাদের যে বর্জ্য পদার্থ আসে ওগুলোকে আমরা আবার রিসাইকেল করে সার বানায় আমরা গাছে ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বেগুন গাছের পাশে এটা কি দেশি লেবুর গাছ? এটা দেশি লেবু, আচ্ছা। সিডলেস, যেটা বিচি ছাড়া, যেটা আচ্ছা, বিচি আচ্ছা। ছাড়া লেবু। এটা আর এবছর কি পেয়েছেন? না, এবছর এখনো আসেনি, গত বছর দিয়েছে, মাশাআল্লাহ বেশ ভালোই দিয়েছে। এটার বয়স কেমন? এটা এই নিয়ে কত 4 বছর হলো। 4 বছর। লেবু গাছ সর্বোচ্চ কতটুকু, কত বছর পর্যন্ত তার ফলন দিতে পারে? ওটা দীর্ঘ সময়
যত্নের উপর নির্ভর করবে। যত্নের উপরে। যত্নের উপর নির্ভর করবে। এটা যতদিন আপনি যত্ন করবেন, গাছ এমন এক জিনিস, আপনি যত যত্ন করবেন গাছ আপনার সাথে কথা বলবে। গাছের সাথে আপনি কথা বলবেন, গাছ আপনার সাথে কথা বলবে। আপনি গাছের যত্ন ছেড়ে দিয়েছেন, গাছ অটোমেটিক মরে যাবে। যেমন এগুলোর যত্ন ছেড়ে দিয়েছি, অটোমেটিক মরে যাচ্ছে। সিজন শেষ, আমরাও খুব একটা যত্ন নিচ্ছি না, নিজে নিজেই মরে যাচ্ছে। গাছ এরকম, গাছকে আপনি যত্ন নেবেন, গাছ দেখেন সুন্দর করে ইয়ে হবে। ওদিকে আপনার সব শাকের চাষ, কি কি শাক আছে আপনার এখানে? এখানে আপাতত পুঁই শাক, এর আগে আমরা লাল শাক, পালং শাক, দেশীয় শাক যেগুলো মূলার শাক, এগুলো করেছি এখানে। হ্যাঁ, এই এটা হলো পালং শাক, এই পুঁই শাক। হ্যাঁ, এই পুঁই শাক যথেষ্ট ছিল, এখন তো প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, আবার বর্ষা আসলে আবার জেগে উঠবে ইনশাল্লাহ। পুঁই গাছের পাশে আমরা দেখছি দেশীয় টমেটোর গাছ, বেশ ভালোই ফল এসেছে গাছে। জি, এটা আমরা পরীক্ষামূলকভাবে চেষ্টা করে দেখলাম যে আমাদের এখানে ইয়েতে এটা বেড, কিন্তু এটা ইয়ে না। হ্যাঁ, এটা একটা বেড করেছি শাকের জন্য, ওখানে গাছটা উঠেছে। তো গাছটাকে আমরা যত্ন করছি, যেটা একটু আগে বলছিলাম আপনাকে, গাছকে যত্ন করলে গাছ আমাদের কথা শোনে। সেই ইয়েতে পুরো বেডে হালকা মাটি, খুব বেশি মাটি নাই বেডের উপরে, শাকের জন্য তৈরি করা। তো এটাতে এই গাছটা উঠেছে, আমিও এটাকে যত্ন করার চেষ্টা করেছি। মাশাআল্লাহ, এখন দেখছি যে বেশ ফলন আসছে। এই টমেটো গাছটা কি এবছরই প্রথম এই লাগিয়েছেন আপনারা? বছরে মাস 3-4 হলো এটার বয়স। খুব খেয়ে বেশি দেখা না কিন্তু। হয়েছে নাকি না না, এখনো? মাত্রই আচ্ছা। আসছে। এটা যখন এসেছে, এখন আমরা নিজেদের উপর একটা কনফিডেন্স আসছে, না এবার আমরা টমেটো চাষ করব। এই যে ছোট ছোট আমরা চারা দেখতে পাচ্ছি, এগুলো কিসের আসলে? এগুলো বেগুনের চারা, তারপরে ওই ঢেঁড়সের চারা। হ্যাঁ, নেক্সট সিজনের জন্য তৈরি হচ্ছে। আমরা আপনার বাগানের বিভিন্ন ফল শাকসবজি সম্পর্কে জানলাম। ওদিকে আমরা দেখছি আপনার একটি মুরগির শেড রয়েছে। ওটা আমার শখে করা। আমি হাঁস, মুরগি, কবুতর এগুলো ছোটোবেলা থেকেই পালতাম। তো এখন এসে যেহেতু অল্প আমার জায়গা ছোট, তো ছোট জায়গার মধ্যে একদিকে বাগান, একদিকে একটু মুরগির ব্যবস্থা, ওদিকে একটু ফাইটার মুরগির ব্যবস্থা, ওই পাশে আবার আমার কবুতরের ইয়ে আছে। বিল্ডিংয়ের ওই পাশটাতে আমি নিচে আবার হাঁসেরও ব্যবস্থা করেছি। আচ্ছা, চলুন তাহলে দেখে আসি আমরা সেটা। জি, আচ্ছা। আচ্ছা, আপনার এখানে কি কি জাতের মুরগি আপনি পালন করছেন? আমি সাথে দেশি মুরগি করে থাকি, শখের বশেই করি। এটা পরীক্ষামূলকভাবে করছি যে এটা যদি আমরা সাকসেস হই তাহলে হয়তো বড় প্রজেক্ট ভবিষ্যতে বাইরে ইয়ে করব। আচ্ছা, এখানে যে যে মুরগিগুলো আছে সেগুলো কি সব কিনে আনা, নাকি এগুলোই ডিম ফুটে এরাই বড় এখানে আমাদের হয়েছে? ইনকিউবেটর আছে, ওই যে ওই পাশে ইনকিউবেটর আছে, ইনকিউবেটরে ডিম ইয়ে হচ্ছে, ওখান থেকে আমাদের নিজেদের তৈরি। শুরুতে আমরা কিনেছিলাম, কিন্তু এখন যা আছে সব আমাদের নিজেদের তৈরি। কয়টা দিয়ে শুরু করেছিলেন? প্রথমে আমরা একটা মোরগ 4টা মুরগি দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, আজকে আপনার এখানে কতগুলো মোরগ বা মুরগি আছে? এটাও প্রায় আমাদের 150-র উপরে হয়েছে, কিন্তু এখন কমতে কমতে এই রমজানে সব ছেড়ে দিয়েছে। এখন প্রায় কত 10-12টার মতো আছে। এটা নিয়ে কি আপনি বাণিজ্যিকভাবে কোনো কিছু ভাবছেন? ভবিষ্যতে পরিকল্পনা আছে। ভবিষ্যতে। পুরো বাগানের প্রজেক্টটা নিয়ে এটা প্রোটোটাইপ কাজ করছি আমরা। চেষ্টা করে দেখলাম, যেহেতু আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, কখনো আমি বাগান করিনি, কখনো আমি মুরগি করিনি, কখনো আমি ইয়ে করিনি, এগুলো করে করে এক প্রকারের ধরতে পারেন হাত পাকাচ্ছি। এটাতে যদি সাকসেস পাই, বড় প্রজেক্ট হাতে দেবো ইনশাল্লাহ। এই যে আমরা দেখছি দুটো বাথটাবের মতো উপরে পানার মতো জিনিস ভাসছে, এখানে আসলে কিসের আপনি এটা ব্যবস্থা অ্যাকোয়ারিয়াম নিয়েছেন? ফিশ, গাপ্পি ফিশ নিয়ে আমি কাজ করছি। গাপ্পি ফিশের আমি ফ্যান। হ্যাঁ, এইখানে আপনি দেখতে পাবেন আমি ওই কিছু গাপ্পি ফিশ, বিভিন্ন কালারফুল বিভিন্ন রঙের গাপ্পি হয়, এই গাপ্পির চাষ ইয়ে করি আমি। এখানে কোনো আলাদা কোনো অক্সিজেন দিচ্ছি না, সরাসরি সানলাইট দিয়ে এই গাপ্পিগুলো, এবং এগুলোর কালার বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, কিন্তু ইয়েতে ন্যাচারাল, একেবারে ন্যাচারাল তৈরি। আমরা আপনার বাগানটা দেখলাম, আবার এদিকে আপনার মুরগি মাছের যে ব্যবস্থা সেটাও দেখলাম। চলুন আপনার সাথে একটু বসে কথা বলি। যে ওপাশে আমার মায়ের হাতে লাগানো একটা লেবু গাছ আছে, নিজে হাতে উনি তৈরি করে গেছেন। আমরা ওখানে বসি, ওখানে লেবু গাছটাও দেখা হবে, কথা হবে। জি, অবশ্যই, চলুন। আসুন। আমরা ইতিমধ্যে
ইতিমধ্যে জেনেছি আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পাশাপাশি আপনার একটি প্রতিষ্ঠান রয়েছে। এর পাশাপাশি আপনি ছাদ বাগান, বিভিন্ন পাখি মাছের চাষ করছেন। আপনি আসলে সময়টা কিভাবে পান যে ছাদ বাগান পাশাপাশি আপনার পেশা, মানে কিভাবে আপনি সমঝোতাটা মেনে রাখেন? বিষয়টা হলো, আমি তো মেধাভিত্তিক কাজ করি, তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করি। তথ্য প্রযুক্তির কাজটাই এরকম, সারাক্ষণ কম্পিউটার নিয়েই থাকতে হয়, মাথাটা ওখানেই দিয়ে রাখতে হয়। তাহলে ওই মাথাটার কিছু আউট পারফরমেন্স দরকার হয়, রিলিজ দরকার হয়, মেন্টাল রিলিজ। ওই মেন্টাল রিলিজের জন্য আমি বিকল্প বেছে নিয়েছি এই বাগান, যেটা আমার মায়ের কাছ থেকে পাওয়া। আমার মা, আমার ছোটোবেলায় দেখেছি মা নিজে হাতে চাষ করছে, নিজে হাতে গাছ লাগাচ্ছে, নিজে হাতে মুরগি পালন করছে। ওখান থেকেই আসলে আমার দেখে দেখেই ওনার কাছ থেকেই আমার উৎসাহটা পাওয়া। যেমন আমার মায়ের হাতের এই গাছটা কিন্তু আমার মায়ের হাতে, নিজে হাতে লাগানো গাছ, পুরো স্ট্রাকচারটা আমার মা করেছে এই শুধু গাছটার জন্য। নিচে আরেকটা আম গাছ আছে, আপনি যাওয়ার সময় দেখবেন। ওই আম গাছটা রক্ষা করার জন্য আম্মা পুরো বাড়িটাকেই পেছনে নিয়ে আসছে, শুধু গাছ বাঁচানোর জন্য। মানে গাছের জন্য মায়ের এই সেখানে তার ছেলে হয়ে আমি চেষ্টা করবো না, এটা তো হতে পারে না। তো ওই জায়গাটা থেকেই আমি চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সফল বলছি। আমরা আপনার বাগান যখন দেখছিলাম তখন আপনি বলেছেন আপনি গাছের মধ্যে নিজেদের তৈরি করা সার ব্যবহার করেন। সে সম্পর্কে যদি আমার দর্শকদের কিছু জানাতেন আপনি। সারের বিষয়ে আমি বিভিন্ন ইউটিউব দেখে আমি প্ল্যান করেছি যে কিভাবে নিজের মতো করে নিজের সারগুলো নিজে কিভাবে বানানো যায়। তো টিভিতে ইউটিউবে একটা দেখলাম, অ্যাকোয়াপনিকে ওরা মাছের বর্জ্য পদার্থ থেকে যে ওই খাবারগুলো নিয়ে গাছকে দিচ্ছে, গাছের নিয়ে মাছকে দিচ্ছে। গাছ এবং মাছের যে অ্যাকোয়াপনিক সিস্টেম, তাদের যে ফরেন কালচারে যারা যেটা করছে, ওটাকেই আমি আবার নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়ে আমি মুরগির সাথে জিনিসটা করেছি। মুরগির যে বর্জ্য পদার্থগুলো আমার হচ্ছে, ওগুলোকে আমি শুকায়ে ওটাকে আমি আবার গাছে দিচ্ছি। হ্যাঁ, সো আমার গাছ হচ্ছে অর্গানিক, আমাকে আলাদা করে আর করতে হচ্ছে না, নতুন করে আমাকে ওই সার বাজার থেকে কিনতে হচ্ছে না। আমার মুরগি থেকে যে বর্জ্য পদার্থ হচ্ছে, সেই বর্জ্য পদার্থকে আমি রিসাইকেল করে নিচ্ছি, ওটাকে আমি গাছে দিচ্ছি। গাছের যেই ইয়েগুলো আছে, ছোটো ছোটো পাতাগুলো, ওগুলো আমি আবার মাছকে দিচ্ছি। তো মাছ আবার ওগুলো করছে। আপনি নিচে গেলে দেখবেন আমার বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে, ওখানেও আমার এই মাছগুলো কোনো এক্সট্রা কোনো অক্সিজেন আমি খুব ইউজ করি না, মাঝে মাঝে ফিল্টার ইউজ করি, দ্যাটস অল। বাকিটা সানলাইট এবং আমার গাছ এবং আমার এই ইকোসিস্টেমটাই আমার টোটাল এই কার্যক্রমটাকে আমাকে সাকসেস করে নিয়ে আসে। আপনার তো অনেক রকমের শাকসবজি বা ফলের গাছ রয়েছে, সেখানে আপনি নিজেদের তৈরি করা সার যে ব্যবহার করেন, যখন পোকামাকড় বা অন্যান্য প্রাণীর আক্রমণ হয়, তখন কি আপনি বাইরের কেনা কোনো রাসায়নিক সার অথবা পদক্ষেপটা কি থাকে আপনার সেই সময়? এটা হলো আপনার অনলাইন থেকে অর্ডার করলে পাওয়া যায়, ফেরামন ট্রেপ বলে ওটাকে, হলুদ রঙের স্টিকি, ওটার দুপাশেই গাম লাগানো থাকে। তো পোকামাকড়গুলো ওখানে এসে বসলে আর উঠতে পারে না, আটকায় যায়। তো যখন আমরা ওই গাছের বেশি পোকামাকড় হয়ে যায়, তখন আমরা অনলাইনে অর্ডার করে ওই স্টিকিগুলো ব্যবহার করি। সব সময় প্রয়োজন হয় না। আপনি বাগানের মধ্যে ফল ফুল খুব কম চাষ করছেন, সবজিটা বেশি চাষ করছেন দেখলাম, কিন্তু আপনি সবজির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ কেন করেছেন? সবজির বিষয়টা হলো, সবজিটা দ্রুত ফলন দেয়, সবাই আকৃষ্ট হয়, সবজিটা সবাইকে বিতরণ করা যায়। তার কারণ এটা আমার তো বাড়ির মধ্যে এই আয়োজন, তো সবাই মুখিয়ে থাকে কখন গাছের ফল হবে, কখন হবে। তো সবজিটা করলে খুব দ্রুত আমি সবাইকে দিতে পারি, বন্ধুবান্ধব আসলে তাদেরকে আপ্যায়ন করতে পারি, তাদেরকে উপহার দিতে পারি। তো এই জন্য সবজিটা আমার জন্য খুব কাজের মনে হয় আর কি। ফল করলে দীর্ঘমেয়াদী, ফলের জন্য দীর্ঘমেয়াদী অপেক্ষা করতে হয়। ফলের জন্য এই লেবু বছরে 2 বার ফলন দিবে, কিন্তু সবজি কয়েকদিন পর পরেই আমি এই সবজির পর ওই সবজি, ওই সবজির পর ওই সবজি, কিন্তু সারা বছরই কিছু না কিছু সবজি আমার বাগানে থাকছেই। এই যে আমরা এখানে গাপ্পি ফিশ দেখছি, সেগুলো কি আপনি বাণিজ্যিকভাবে চাষ করছেন নাকি শখের বশেই চাষ করা হচ্ছে? এখানে সব কিছুই আমার বাণিজ্যিকভাবে না, আমি সব কিছুই করছি আমার নিজের শখের জন্য, নিজের মনের চাহিদা মেটানোর জন্য। ওই যে আমি সফটওয়্যার নিয়ে সারাক্ষণ আমার পড়ে থাকতে হয়, আমার মাথার কিছু রিলিজটা পাওয়ার জন্য আমি এই গাছ মাছ এগুলো নিয়ে কাজ করছি। বিশেষ করে গাপ্পি ফিশটা, এতে খুব বেশি যত্ন নিতে হয় না,
গাপ্পি ফিশটাতে আপনি হালকা কিছু খাবার দিলে হয়, না দিলেও ওরা কচুরি পানা খেয়ে চলে। এবং আমি সানলাইটের উপরে টোটাল 2টো বাথটব দিয়ে করে দিয়েছি, আপনারা দেখেছেন একটু আগে, যে ওই বাথটবের মধ্যে অটো হতে থাকে, নিজেরাই বাচ্চা দেয় নিজেরা। আমি ওখানে তাদের ব্যবস্থা করে দিয়েছি যাতে বাচ্চা খেয়ে ফেলতে না পারে, তো অটোমেটিক আমার বাচ্চা উৎপাদন হয়। আর এটা শখের বশেই সবাই এসে আমার থেকে এমনিই নিয়ে যায়, আমি এটা বিক্রি করি না। আপনি যে এখানে মুরগি পালন করছেন, মাছের চাষ করছেন বা শাকসবজির চাষ হচ্ছে আপনার এখানে, আপনি কি ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এগুলো চাষের কথা ভাবছেন কিনা? জি, আমি এটা প্র্যাকটিস করছি। ইনফ্যাক্ট আমি বোঝার চেষ্টা করছি কোনটার মধ্যে কি আছে, কোনটা লাভজনক হবে, কোনটা আমার সহজ হবে, কোনটা বাণিজ্যিকভাবে যদি আমি ভবিষ্যতে করতে চাই তাহলে কোন কাজটা করলে আমি সহজে বেশি লাভ পাবো। ওটার জন্য প্রত্যেকটা, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কাজ করার আগে প্রোটোটাইপ নিয়ে কাজ করি, ছোট করে করে সেটার সাকসেস হলে সেটাতেই আমরা গুণ বিচার করি, সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি। তো সেই জায়গাটা যখন সাকসেস হয় ছোটো আঙ্গিকে, তখন ওটা বড় আঙ্গিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সেই জিনিসটা আমি এখানেও চেষ্টা করছি। ভবিষ্যতের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা আরও বড় আকারে যখন করব আপনারা আবার আসবেন, আমি ঘুরে আপনাকে আবার সুন্দর করে পুরো জিনিসটা দেখাবো ইনশাল্লাহ। আপনি আপনার কাজের ব্যস্ততার ফাঁকে যখন এই ছাদে ঘুরে বেড়ান, তখন আপনার কেমন অনুভূতি হয়? অনুভূতির বিষয়টা সম্পূর্ণ মনের। যে বাগান করে সে জানে যে কেন সে বাগান করছে, কিছু প্রশান্তি পাওয়ার জন্যই বাগান করে। আর অন্য যে কোনো সামাজিক কর্মকাণ্ডের চেয়ে বাগানের জন্য যদি কেউ সময় ব্যয় করে, সেটার প্রশান্তি সবচেয়ে বেশি আসে। যেই করবে, আপনি করলেই বুঝতে পারবেন যে বাগানের যে শান্তি, বাগানে নিজের একটা ফল যখন করবেন, একটা লেবু দিয়ে শরবত করলেন, ওটার যে শান্তি, বাগানের একটু শাক নিয়ে রাত্রে যখন বাসায় রান্না করলেন, ওটার যে শান্তি, এটা বাজারের কিনা বিষয়তে যারা বাগান করে তারা বুঝতে পারবে। তাদেরকে এটা বলে বোঝানো যাবে না, তারা নিজেরাই এটা বুঝতে পারবে। অনেকেই নতুন উদ্যোক্তা আছে বা শখের বশে অনেকেই চায় যে নিজের ছাদ বাগান, বাড়ির আঙিনা বা বারান্দার মধ্যে ছোট আকারে এইসব কাজ শুরু করতে। তাদের উদ্দেশ্যে বা আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। দর্শকের জন্য একটা কথাই বলবো, ছাদ বাগান যারা করতে আগ্রহী তারা কিন্তু ভয় পেলে চলবে না। অনেকেই ভয় দেখায়, কিন্তু এই ভয় পাওয়ার কোনো দরকার নেই। ছাদ বাগান সবার জন্য, সবার ঘরে একটু জায়গা থাকলে ওই জায়গাটার মধ্যে একটা গাছ লাগান, ওই গাছটাই আপনাকে একটা প্রশান্তি দিবে। ওই গাছে একটা ছোট ফলও যদি আপনার পান, সেই ফলটা আপনাকে যে প্রশান্তি দিবে, অন্য কোনো কিছু আপনাকে সেই প্রশান্তি দিবে না। তো আপনার যদি ছোট একটা বাগান থাকে, ছোট একটা বারান্দা থাকে, সেই বারান্দায় আপনি একটা ছোট গাছ লাগান, যে কোনো একটা গাছ লাগান, আপনার মনে যা আসে সেরকম একটা গাছ লাগান। সেখান থেকে যখনই একটা ফল আসবে, ফুল আসবে, দেখবেন তখন আপনার প্রশান্তিটা কোথায় আসে। আমাকে আপনার বলতে হবে না, আপনি নিজেই তখন অনুভব করবেন। এটা নিজের অনুভবের ব্যাপার। মায়ের স্মৃতিকে আঁকড়ে ধরেই সামান্য একটু ইচ্ছা, ভালোবাসা আর যত্ন দিলেই অনেক সুন্দর একটি ছাদ বাগান করে ফেলা যায়। প্রকৃতির প্রতি ভালোবাসা ও মমতা নিয়েই শেষ করছি আমাদের আজকের এই পর্ব। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বাগানের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।